ফেব্রুয়ারি 1978 সাল ক্যালিফোর্নিয়া কিউবা কান্ট্রি থেকে 5 বন্ধুর গ্রুপ, যার মধ্যে জ্যাম, উইলিয়াম, জ্যাম মাদ্রুগা, টেপ এবং গ্যারি পিলিউমাস ন্যাশনাল ফরেস্টের পাহাড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তদন্ত চালিয়ে কোনো হদিস না পেলে জুন মাসে বরফ গলার পর 4 জনের মৃতদেহ বিক্ষিপ্তভাবে জঙ্গলের বিভিন্ন স্থানে উদ্ধার করা হয়, তবে গ্যারিকে কখনোই পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া কিউবা কান্ট্রির এই ঘটনা গোটা পৃথিবীর কাছে আজও ভীষণ রহস্যময়। এই ঘটনা আঙ্গিকে 2017 সালে রিলিজ হয় দ্য রিচুয়াল নামের মুভি। 5 বন্ধু লোক, ডম, হাস, ফিল এবং রব অনেকদিন পর একসাথে হয়েছে, তাই বাড়ি বসে প্ল্যানিং চলছে ট্রিপের জন্য। সবাই যে যার মতো জায়গা সাজেস্ট করছিল। রব সুইডেনের পাহাড়ের হাইকিং এর জন্য যেতে বলল। তেমন কেউ রাজি হয় না, যার কারণে আড্ডা আরো এগিয়ে চলে। তারা বার থেকে বেরিয়ে লুক এবং রব ওয়াইন শপে ভদকা কিনতে ঢুকে দেখে ওয়াইন শপের ওনার বিধ্বস্ত অবস্থায় এক কোণে পড়ে রয়েছে। পরিস্থিতি বোঝার আগেই কয়েকজন গুন্ডা ভিতর থেকে বেরিয়ে আসলে বুঝতে পারে সে দোকানের হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝে লুক সাইডে লুকিয়ে পড়ে। ওরা রবের থেকে ওয়ালেট এবং ওয়েডিং রিং ডিমান্ড করে। রব টাকা দিতে রাজি হলেও রিং দিতে না চাইলে একজন আচমকা রবের উপর অ্যাটাক করে মেরে ফেলে। তখনই আচমকা লোক জেগে ওঠে। এই ঘটনার ঘোর কাটে। ওই দিনের ঘটনা লোকের কাছে এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। বন্ধুকে বাঁচাতে সে যদি সাহস নিয়ে আগে বেরিয়ে আসতো তাহলে হয়তো এমনটা হতো না। যার কারণে সকল বন্ধুদের মধ্যে লোক সব থেকে বেশি নিজেকে দোষী মনে করে। সব বন্ধুরা কয়েক মাস পর রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনের কিংস্টেলার ট্রেকিং করছে, কারণ সে এখানে আসতে চেয়েছিল। বন্ধুরা ট্রাভেল করে একটা উঁচু জায়গা দেখে রবের উদ্দেশ্যে স্টোন বানিয়ে ওয়াইন ড্রিঙ্ক করে রবের জন্য কিছুটা উৎসর্গ করে। বন্ধুদের মধ্যে হাস সর্বদা লোকদের বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে সেটার জন্য সে দায়ী নয়, কিন্তু এই মনকে বোঝানো এত সহজ নয়। তারা আজকের রাতটা এখানেই বিশ্রাম নেবে, কাল ফার্স্ট মর্নিং এর যাত্রা শুরু করবে ভেবেছিল। কিন্তু সকালে উঠে প্রচন্ড বৃষ্টি। কোন রকম সব গুছিয়ে বৃষ্টির পর ট্রেকিং শুরু হলো, কিন্তু মাঝপথে ডমের আঙ্কেল ঘুরে গেল। হাস ম্যাপ দেখে সিদ্ধান্ত নেয় পাহাড়ের খারাপ রাস্তায় না উঠে পাশের জঙ্গল ধরে তারা ট্রেকিং কন্টিনিউ করবে। সেই মতো জঙ্গলের রাস্তা কিছুটা ঢুকতেই সবাই চমকে ওঠে, কারণ সামনে বড় গাছের উপর একটা বন্য পশুর লাশ। কেউ বুঝতে পারছিল না, কেউ মাঝখান থেকে সেটাকে বিভঙ্গভাবে ছিঁড়ে ফেলেছে। উপর থেকে কয়েক ফুট নিচে পড়ে রয়েছে। শরীরের ভেতরের অংশে এমন কাজ কোনো ভাল্লুক বা হিংস্র পশুর তো করার কথা নয়। সব থেকে বড় কথা, শরীর থেকে এখনো টাটকা রক্ত পড়ছে, অর্থাৎ মৃত্যু খুবই রিসেন্ট। কেউ ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আরো এগিয়ে চলল। আকাশে আবার মেঘ জমছে, যা ভয় পাচ্ছিল সেটাই হলো। কিছুক্ষণের মধ্যে ভীষণ বৃষ্টি নামে, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন। তারা সিদ্ধান্ত নিল এখানেই আপাতত তাঁবু খাটাবে। কিন্তু লোকের নজর যায় সামনের গাছগুলোর দিকে। গাছে অদ্ভুত সব চিহ্ন। তবে জঙ্গলের ভেতর একটা পরিত্যক্ত ঘর দেখতে পেয়ে মনোযোগ বেশিক্ষণ চিত্রগুলোতে আটকে রইল না। দরজা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করলো। যাক, তবু তাঁবু খাটিয়ে বৃষ্টির মধ্যে বাইরে থাকতে হবে না। লোকের হঠাৎ মনে হয় জঙ্গলের ভিতর থেকে কোনো এক অপার্থিব আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে গেল। মনের ভুল নাকি? তবে রহস্য শুধু বাইরেই নয়, ঘরের ভিতরেও। কারণ উপর থেকে ঝুলছে গাছে আঁকা ওই চিত্রগুলো। জায়গাটা ভালো ঠেকছে না। আচমকা চিলিকোঠা থেকে ফিল চিৎকার করে। অন্ততন্ত হয়ে উপরে আসলে দেখা রয়েছে খড় দিয়ে বানানো মূর্তিবিহীন এক অদ্ভুত স্ট্রাকচার। তারা 2 হাত ধরা শৃঙ্খের নেয়। কিছু জিনিস আর পাগুলো কোনো পশুর মতো। বাইরে আওয়াজ এবং ভিতরে এমন অলৌকিক মূর্তি। হাচের মতে ওটা আদিবাসীদের কোনো জঙ্গলের দেবতা বা স্পিরিট। তবে যাই হোক, এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ জেগে থেকে লাভ নেই, তাই সকলে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে অহরহ বিদ্যুতের ঝলকানি কারো অনুমতি ছাড়াই যেন বারবার ভিতরে ঢুকে পড়ছে। আচমকা একটা বিদ্যুতের আলো থেমে যায়।
লোকের ঘুম ভেঙে বাহিরের তীব্র আলো দেখে। দরজা খুলতেই দেখে ওই সেদিন ওয়াইন শপ পৌঁছে গেছে। হঠাৎ দমকা আওয়াজ। লোক সমদে ফিরলে দেখে বুকের মাঝখানে 3টে গর্ত। কি কারণে, কিভাবে হলো, কোনো উত্তর নেই। হঠাৎ হাঁচের চিৎকার শুনে ভিতরে আসলে দেখে দুঃস্বপ্ন দেখে টয়লেট করে ফেলেছে। ডম অদ্ভুত ভঙ্গিমায় বসে বউয়ের নাম আউড়ে যাচ্ছে। আর উপরে ঘরের মূর্তির সামনে ফিল উলঙ্গ অবস্থায় পূজার ভঙ্গিতে বসে। লোক হতভম্ব, কাকে কি বলবে কিছুই বুঝে পাচ্ছে না। তবে ব্যাপারটা নিয়ে বেশি কেউ ঘাটল না। সকালে সম্বিত ফিরে সুস্থ হয়ে বেরোতে চমকে উঠল। বাইরে বসকটি গাছের রাতারাতি ওই অজানা সাংকেতিক চিহ্নগুলোতে ভরে গেছে। হাজ ভেবেছিল সাউথ ওয়েস্টের রাস্তা ধরে এগোবে, কিন্তু ডম অন্য একটা রুট দেখিয়ে সেদিকে যেতে বলে। এদিকে পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় ডম বসে পড়ে। হাঁচের এক মুহূর্ত সময় নষ্ট করতে ভালো লাগছে না, কিন্তু কি বা করা যায়। লুকার এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্ধুদের এসে ব্যাপারটা জানায়, কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে না চাইলে লোক বুকের ক্ষতের স্থান দেখিয়ে বলে, এটার কোনো উত্তর জানা আছে কি? ডম রবের মৃত্যুর জন্য লোককে দোষারোপ করে। ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে নিয়ে চলে আসে। হাস সবাইকে বোঝায় কঠিন পরিস্থিতির মধ্যে সবার উচিত একে অপরের পাশে থাকা, কারণ এই মুহূর্তে ঠান্ডা রেখে প্ল্যানিং করে এগোতে হবে। এই ভেবে আরো কিছুটা পথ এগোলো। লোক বাকিদের রেস্ট করতে বলে, একা উপরে যায় রাস্তা খোঁজার জন্য। কিন্তু সুবিধা হলো না। জঙ্গল একদিকে যেন আরো নিস্তব্ধ, শুধু মাঝে মধ্যে কাঠ ঠোকরার শব্দ আসছে। নজর যায় গাছের সারির মাঝে। মনে হলো বিশাল আকারের কিছু একটা বিকট আওয়াজ করে সরে গেল। জঙ্গলের এক সাইডে দেখা মাটি খুঁড়ে একটা পুরানো তাঁবু উদ্ধার করে, যার মধ্যে ছিল একটি পরিবারের ছবি সহ এনআই এরিকসন নামের একটি ক্রেডিট কার্ড, যেটা 1984 সালে এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ এই জঙ্গলে এদের মৃত্যু হয়েছে, না হলে মিসিং। সকলের মনে গভীর ভাবনার সাথে নেমে আসলো আরও এক সন্দেহ। তাঁবু আজ এখানে লাগানো হলো, খাবার পানিও ইতিমধ্যে লিমিটেড। যদি এইভাবে চলতে থাকে তাহলে 2-3 দিনের মধ্যে অনাহারে মরতে হবে। হাস লোককে সাইডে এনে বলে, ডমের পায়ের অবস্থা খুব একটা ভালো না, ফিলেরও শরীর দিচ্ছে না। আমাদের মধ্যে তোরই একমাত্র হ্যাঁ অল্প কিছু অভিজ্ঞতা আছে, তাই কাল সকালে তোকে দরকারি সব জিনিস দিয়ে দেব। তুই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে সাহায্য নিবি, আমাদের জন্য ফিরে আসিস, আর আমি ততক্ষণ দুজনের সাথেই থাকবো। তখন সবাই ঘুমিয়ে পড়েছে। লোক চিন্তামগ্ন হয়ে বসে। আচমকা জঙ্গলের ভিতর থেকে ভারী পায়ের কারো হেঁটে আসার আওয়াজ এলো। অপরের সেই গর্জন। তাঁবু চেন খুলে সাহস নিয়ে লোক বেরিয়ে আসতেই দেখলো আবার সেই ওয়াইন শপের সামনে দাঁড়িয়ে থাকা রবের উপর গুন্ডাগুলো অ্যাটাক করতে বড় গাছগুলো নড়ে উঠল। এক ছটকায় লোকের ঘুম ভেঙে যায়। ফিল তীরস্বরে চিৎকার করছে, একটা বিকট ছায়া নাকি হাঁসকে তুলে নিয়ে গেছে। তখনই জঙ্গলের ভিতর থেকে অপার্থিব গর্জনের সাথে হাঁচের মরণার্তনাদ ভেসে আসে, আর পরক্ষণেই সব শান্ত সমীর ফিরে আসে। সবাই ছুটে চলে ওকে খুঁজতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হাঁস কোথাও নেই। ডম আপাতত সবাইকে তাঁবুতে ফিরতে বলে, কারণ সব দরকারি জিনিস ওখানেই রয়েছে। যদি কোনোভাবে রাস্তা ভুলে যায় তাহলে আরও বিপদ আসন্ন। ডমের কথায় যুক্তি ছিল, তাই হাঁসকে সকালে খুঁজবে এই ভেবে ফিরে আসে। অপেক্ষা ছিল। ভোরের অল্প আলো ফুটতেই জঙ্গলে পুনরায় খুঁজতে ঢুকলে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনে বড় গাছটায় ঝুলছে হাঁসের দেহ। পাশবিক শক্তি দিয়ে বুক থেকে কোমর অবধি কেউ ছিঁড়ে দিয়েছে। বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু চোখে দেখা যায় না। হাঁসের বউ বাচ্চাকে কি জবাব দিবে? অবশেষে ডমের কথায় বন্ধুকে গাছ থেকে নামিয়ে ওকে কোনো মতো কবর দিয়ে এগিয়ে চলল বাঁচার আশায়। এতক্ষণে সবাই বুঝে গেছে ওই অভিশপ্ত বাড়িতে রাতে যে দুঃস্বপ্নগুলো দেখেছিল সব একে একে সত্যি হচ্ছে। ডম বেশি কথা বাড়ায় না। হাঁস যে পথে যাওয়ার কথা বলেছিল সেই রাস্তা ধরে এগিয়ে চলল।
কিছু চলার পর মরিচিকার মতো জলের ক্ষীণ স্রোতের সন্ধান পেল। অদ্ভুত গোলাকৃতি পায়ের ছাপ। সেটা পুরোমাত্র জঙ্গলের ভিতর চলে গেছে। তবে পথ বরাবর যতগুলো বড় গাছ রয়েছে সব কয়টা ভাঙা। তাই এগিয়ে গেল সাউথ ওয়েস্টের দিকে। তবে এইভাবে আর কতক্ষণ? শরীরে স্বাদ দিচ্ছে না লোক। সোজা উপরে আসলো। নজর পড়ল দূরের জঙ্গলে জ্বলছে থাকা বস্তির মশাল। লোক নিচে দুইজনকে বলতে আসলে আচমকা ফিলকে কেউ তুলে নিয়ে যায়। ঘন ঘন ফাটা অপার্থিব আওয়াজ, জঙ্গল কেঁপে উঠল। লোক ছুটে পালাতে গেলে মাথায় চোট। এক ঝটকায় রবের ভীষণ দেখতে পায়। এরপরই সম্ভবিত ফিরে দেখে সামনে পড়ে আছে ফিলের রক্তমাখা টর্চ। তখনই সেই অজানা শক্তির উপস্থিতি জঙ্গল টের পাওয়া যাচ্ছে। দমাল লোক গাছের কুড়ির পিছনে লুকিয়ে পড়ে। তাতে যেমন করেই হোক জঙ্গল পেরিয়ে ওই বস্তিতে পৌঁছাতে হবে, আর দেরি করা যাবে না। দুজনেই একে অপরের হাত ধরে দৌড়াতে শুরু করলে কোনো রকম জঙ্গল পার করে বস্তির মধ্যে প্রবেশ করতে আটকে উঠে। কারণ পাশের গাছটাতেই ঝুলছে ফিলের বডি। প্রচন্ড ভয়, সাহায্যের জন্য চিৎকার করে। সামনের ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখে ড্রামাফোন চলছে, সামনে বিশাল আলখাল্লা। পরে একজন বসে, আর তখনই লাঠির আঘাতে লোক জ্ঞান হারায়। কতক্ষণ পর জ্ঞান ফিরছে জানেন না, শুধু দেখেন ওদের দুইজনকে বাধা হয়েছে। বাইরে থেকে আসছে এক অদ্ভুত আওয়াজ, কোনো মন্ত্র নাকি? নরকদ্বারের চিৎকার বোঝা যায়। লোক কাঠের ফুটো দিয়ে বাইকটা দেখার চেষ্টা করলো। কয়েকজন লোক কাঠ কেটে কিছু একটা তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে। টেবিলের উপর রাখা কাঁচের শিশি ব্যবহার করে নিজেকে মুক্ত করতে গেল। দুইজন লোক আর একজন বয়স্ক মহিলা প্রবেশ করে। এরা কে, কি চায় কিছুই জানে না। এরপর মহিলাটি নিজের বুকে ওই একই ক্ষত দেখায়। অর্থাৎ এখানে যা হচ্ছে এই ব্যাপারে সবাই অবগত। তবে বয়স্ক মহিলাটা ডমকে জল না দিয়ে অদ্ভুত ভাষায় দুজন লোককে অর্ডার করলো তাকে তুলে নিয়ে যেতে। ততক্ষণ ওরা ডমকে পাশের ঘরে নিয়ে নৃশংসভাবে মারতে শুরু করলো। ইতিমধ্যে একজন মহিলা এসে লোককে বলল তারা বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কথাটা শুনতেই লোক জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পর ডমকে মেরে বিধ্বস্ত করে রেখে, যার কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। হঠাৎ বলল সেই দিন একমাত্র আমার দুঃস্বপ্নের ব্যাপারে কাউকে জানাইনি, কারণ বিশ্বাস করিনি যে ওটা সত্যি হতে চলেছে। স্বপ্ন দেখছিলাম কয়েকজন লোক জঙ্গলের কোনো দেবতাবাসী বাজাচ্ছে। সেই অচেনা জিনিসটা উদ্দেশ্য বলে দিচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আমার বউ মেরি। আমি আর কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছি। লোক, আমাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই তুই এই পুরো এলাকা জ্বালিয়ে নির্বংশ করে শহরে ফিরবি। লোক অনেক চেষ্টা করে মনের সাহস জোগাতে, কিন্তু ডন যা বলেছিল সেটাই হয়। কয়েকজন লোক তাকে কাঠের সাথে কোষ বিদ্যুৎ করে ঝুলিয়ে দিল। ডম দেখে সামনে জঙ্গলে প্রত্যেকটি গাছে ঝুলছে একাধিক মৃতদেহ, অর্থাৎ এটাই তার নিয়তি। গহীন জঙ্গলের বুকে ছিঁড়ে নেমে আসে অন্ধকার। মনে হলো জঙ্গল সবই যে তার আগমনের প্রস্তুতি। হঠাৎ জঙ্গল থেকে ভেসে আসে অপার্থিব গর্জন। সবাই এক প্রকার ভয় পেয়ে কাঁপছে, কারো সাহস নেই মাথা তুলে দেখার। জঙ্গলের বড় গাছগুলো একে একে ভেঙে পড়ছে। তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে ডমের বউ মেরি। ডম রীতিমতো অবাক। মেরির কাছে আসে, মুখটা জড়িয়ে ধরতেই চোখের মণি দুটো ক্রমশ সাদা হয়ে আসে। আর তখনই দেখা যায় ডমের মাথা যে ধরে রয়েছে সে আসলে মেরি নয়, বরং এক অদ্ভুত জীব। লম্বা হাত, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। কোঠরে জ্বলছে দুটো আলোর বিন্দুর ন্যায়, চোখে বিশাল আকৃতি। জীব ডমকে তুলে গাছের সব থেকে উঁচু ডালে বুকটা ছিঁড়ে ঝুলিয়ে দিল। কাঠের ঘরের ফুটো দিয়ে কাঁপতে কাঁপতে ভয়ানক দৃশ্য লোক দেখছে। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এইভাবে বসে থাকলে তো হবে না, তাই বুড়ো আঙুল ভেঙে নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করে বেরোতে হবে। তখনই এক মহিলা ঘরে প্রবেশ করলো। লোক ভাঙা গলায় জিজ্ঞেস করে, ডমের দেহ কি গাছ থেকে নামানো হবে না? মহিলাটা হেসে প্রত্যুত্তরে জানায়, এটা প্রাচীন দেবতা
বা ইউনিটের উদ্দেশ্য এক ছোট বলিদান। নর্স মাইথোলজির ইউনিটের লোকের অবাধ্য সন্তান, একজন প্রাচীন কাল থেকেই তিনি এই জঙ্গলের দেবতা। আসলেই নর্স মাইথোলজি অনুযায়ী ইউটেনদের ক্রিয়েশন হয়েছিল ভগবান এবং মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যার বেশিরভাগ সময় মিডগার্ড এবং অ্যাসগার্ড থরের কাজে বাধা প্রদান করতে সুইডেনের জঙ্গলে প্রজাতি ইউটেনের পূজা করে। তার নাম মুখে আনা পাপ। ইউটেন তাদের রক্ষা করে এবং পার্থিব সমস্ত ব্যথা, বেদনা ও মৃত্যু থেকে বিরত রাখে। প্রতি বছরই জঙ্গলে আসা বিভিন্ন গ্রুপের থেকে একজনকে বেছে নেয় ইউটেন, যাতে সে তাকে পূজা করে। আসলে যার মধ্যে কোনো বিষয় নিয়ে দুঃখ, অনুতাপষ্ঠা সব থেকে বেশি থাকে, ইউটেন তাকেই চয়েস করে। যেমন এই ক্ষেত্রে রবের মৃত্যুর জন্য লুক নিজেকে বেশি দোষারোপ করে, ফলে মনের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব চলতেই থাকে। মহিলাটি বলে, যদি তুমি নতজানু হয়ে তাকে মান্য করো, পূজা না করো, ছাড়লে ইউটেন তোমাকেও মেরে ফেলবে। মহিলাটি চলে যাওয়ার পর লুক সেখান থেকে বেরিয়ে আসতে গেলে হঠাৎ শুনতে পায় গোঙানির শব্দ। মশাল হাতে পাশের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। চমকে উঠে, কারণ সেখানে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে একাধিক জীবন্ত লাশ। তারা না মরেও এক অদ্ভুত অবস্থায় রয়েছে। বুঝতে পারে এদের কাছে অমরত্বের আসল অর্থ কি। লোক এই ভয়াবহ অবস্থা দেখে তাদের আত্মার শান্তি কামনা করে প্রত্যেকটা শরীরে আগুন ধরিয়ে দেয়, আর বেরোনোর সময় সেই বয়স্ক মহিলাটিকে মেরে অজ্ঞান করে। সারা বাড়িতে আগুন লাগায়, দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের অভিশপ্ত বস্তির অংশ। জীবন্ত লাশগুলো আর্তনাদ ছড়িয়ে পড়ল। অদূর সীমানায় তখনই জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে ইউটেন। তাকে দেখে সবাই মাথা নিচু করে বসে পড়ে। আসলে সব জীবন্ত লাশ জ্বালিয়ে দেওয়ার কারণে ইউটেন ক্ষেপে উঠছে। সেই জন্য একে একে সবাইকে নৃশংসভাবে মারতে শুরু করলো। লুক ততক্ষণে গুদামঘর থেকে বন্দুক ও কাটারি জোগাড় করে। সামনের সমস্ত বাধা পেরিয়ে অবশেষে জ্বলন্ত বস্তির প্রান্ত বেরিয়ে আসলো। প্রথমবারের মতো লুক ইউটেনের সম্পূর্ণ রূপ দেখতে পায়। ইউটেন একজনকে সিংহবিদ্ধ করে তুলে ধরেছে। জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যেন তার উদ্ধত্ত প্রকাশ করছে। লোক ভয়াবহ দুঃস্বপ্নের মতো পালকবিহীন চোখে সেই দৃশ্য দেখেছে। লোক ইউটেনের দিকে বন্দুক তাক করে। একটা ফায়ার করলে কিছু হয় না, আর পরক্ষণে ইউটেন গর্জন করলে ওকে তাড়া করলো। লোক হঠাৎ দেখতে পায় ওর সামনে রয়েছে ওয়াইন শপ। তখন ইউটেন এক ধাক্কায় লোককে ফেলে ওর বুকে পা রেখে রুদ্র মূর্তি ধারণ করে গর্জন সহ নিজের আধিপত্য প্রদর্শন করে। লোক মাথা নিচু করে রয়েছে, কিন্তু নজর পাশে পড়ে থাকা কাটারির উপর। আর সুযোগ পেয়ে লোক কাটারির এক কোপ ইউটনের মুখে বসিয়ে দিয়ে প্রায় কোণে দৌড়াতে শুরু করলো। শরীরের যত শক্তি আছে সব একাত্র করে লোক দৌড়াচ্ছে। জঙ্গল, মাটি, ধারালো পাথর, খালি পায়ে টপকে। একটা সময় লোক জঙ্গলের বাইরে চলে আসে। আর অদ্ভুত ব্যাপার যে ইউটেন জঙ্গলের সীমানায় এসে থেমে যায়। সে কিছুতেই উপায়ে আসছে না, অর্থাৎ ইউটেনের আধিপত্য এবং অভিশাপটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। লোক ওর দিকে তাকিয়ে সমস্ত দুঃখ কষ্টের বাধা পেরিয়ে চিৎকার করে ওঠে। মনে জমিয়ে রাখা এতদিনের অনুতাপবোধ এক নিমিষে শেষ করে, যেন চিরজীবনের মতো সে বেরিয়ে আসতে পেরেছে। ইউটেন ওকে লক্ষ্য করে অপার্থিব হুঙ্কার করল তো বটে, কিন্তু লুকাস জঙ্গলের অভিশাপ জয় করে সভ্য সমাজে ফিরতে সক্ষম হয়েছে। অতঃপর এখানেই সমাপ্ত হলো আমাদের মুভি।